শহর থেকে বহু দূরে কর্ণাটকের গহীন জঙ্গলে শুরু হয় একের পর এক অদ্ভুত সব খুন। প্রতিটা লাশের মাথা শরীর থেকে এমন নিখুঁতভাবে আলাদা করা থাকে যে আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি কারা এই ভিকটিম, তারা কোথা থেকে এসেছে আর কেনই বা তাদের এত নির্মমভাবে হত্যা করা হচ্ছে। পরিচয়হীন এই মৃতদেহগুলো যেন নিজেরাই এক একটা অমীমাংসিত রহস্য। এই সাইকোপ্যাথ কিলার এতটাই চালাক আর নিখুঁত যে টানা 16 বছর ধরে খুন করে লাশগুলো জঙ্গলে ফেলে গেলেও তাকে কেউ ধরতে পারেনি। প্রতিটা খুনের নেই কোনো সূত্র, নেই কোনো ছাপ, নেই কোনো ভুল। মনে হয় যেন এই খুনি অন্ধকারের মধ্যেই জন্ম নিয়েছে আর নিমিষেই মিলিয়ে যায় অন্ধকারে। এভাবেই নির্বিঘ্নে নির্মমভাবে যখন খুন করে যাচ্ছিল, ঠিক তখনই এই ভয়ঙ্কর কেস এসে পড়ে ডিটেকটিভ ভাস্কর নারায়ণার হাতে। আর সেখান থেকেই পুরো ঘটনার মোড় ঘুরে যায় 360 ডিগ্রি কোণে। শুরু হয় এক ভয়ানক রুদ্ধশ্বাস রহস্যের খেলা। তদন্তে নামতেই ভাস্কর বুঝতে পারে এটা আর সাধারণ কোনো সিরিয়াল কিলিং এর কেস নয়। এখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে ফাঁদ, প্রতিটা সত্যের আড়ালে আরো একটা বড় মিথ্যা। প্রশ্ন একটাই, ভাস্কর কি এই অদৃশ্য দানবের মুখোশ খুলতে পারবে, নাকি এই রহস্যই তাকে গিলে খাবে? এমনই ভয়ানক সব রহস্য, গা হিম করা ক্রাইম স্টোরি আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি ভূতাদাম ভাস্কর নারায়ণা। শহরের সব চ্যানেলে এখন একটাই ব্রেকিং নিউজ। অন্ধ্রপ্রদেশের কর্ণাটকের চিচলি জঙ্গলে শুরু হয়েছে রহস্যজনক কিছু খুন। তবে সেই সংখ্যা 1 বা 2 কিংবা 3-এ থামেনি, বরং এমন 15টা রহস্যময় লাশ পাওয়া যায়। তবে অবাক করা বিষয় হলো প্রতি বছর শুধু একটা লাশই পাওয়া যায়। তবে এতগুলো খুনের পরও পুলিশের কাছে এর কোনো উত্তর নেই। শহরে যখন সবাই আতঙ্কে আছে, তখন গহীন জঙ্গলের মাঝের এক বাংলোতে মুখে কালো উদ্ভট রকমের মুখোশ আঁকানো সাজে চুল কোকড়া একটা মেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তার হাত পা বাঁধা আর মুখে লেবু গুজে দেওয়া, যেন সে কোনো শব্দ করতে না পারে। মেয়েটার হাতের ক্ষত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আচমকায় বিদ্যুৎ চমকে ওঠে আর দূর থেকে ঘুঙুরের শব্দ বেজে উঠতেই মেয়েটার হুঁশ ফিরে আসে। মেয়েটা ভয়ে রীতিমতো ছটফট করতে থাকে। তখনই তান্ত্রিকের মতো সাজে একটা লোক হাতে বিশাল এক রামদা নিয়ে এসে মেয়েটার গলার শিবের মূর্তির উপরে সাপ পেঁচানো আকারের লকেটটা হ্যাচকা টানে খুলে তাতে সিঁদুর আর হলুদ মেখে উদ্ভট সব মন্ত্র পড়তে পড়তে মেয়েটার মুখের ভিতরে জোর করে পুড়ে দিয়ে কপালে একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। লকেটটা সোজা তার পাকস্থলীতে পৌঁছানোর জন্য পেটের উপরে 2 আঙ্গুল রেখে জোরে একটা ধাক্কা দেয়, যেন সে মানব শরীরের নারী নক্ষত্র খুব ভালোভাবেই জানে। এদিকে শহর থেকে বেশ দূরের এক মফস্বলে জোসেফ নামের এক ছেলে তার কলিগ ফিলিপকে নিয়ে ডিটেকটিভ ভাস্করের সাথে দেখা করতে এসেছে, কারণ ফিলিপের ফোন হারিয়ে গেছে। আর এমন এক ছোট জায়গায় কোনো ভালো ডিটেকটিভকে খুঁজে পাওয়াটাও বেশ মুশকিল। তবে জায়গাটা ছোট হলে কি হয়েছে, ডিটেকটিভ ভাস্কর পর্যন্ত পৌঁছানো কিন্তু এত সহজ না। রীতিমতো যুদ্ধ করে তার কাছে পৌঁছাতে হয়। ভাস্করের বাড়িওয়ালা বেশ খুশি হয়ে তাদেরকে ভাস্করের অফিসে নিয়ে আসে। দেখে ভাস্করের অ্যাসিস্ট্যান্ট প্রকাশ নাক ডেকে ঘুমাচ্ছে। প্রকাশকে ডাকতেই সে হুড়মুড়িয়ে উঠে জিজ্ঞেস করে কি হয়েছে। জোসেফ তার 1.5 থেকে 2 লাখ টাকার ফোন হারানোর কথা বলতেই প্রকাশ সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিতে বলে, আমাদের ফি তো 1 লাখ টাকা। ফিলিপ দ্রুত পকেট থেকে 50,000 টাকার নোট বের করে টেবিলে রাখতেই বাড়িওয়ালা গত কয়েক মাসের ভাড়া না পাওয়ায় টাকা নিয়ে দেয় এক দৌড়। ফিলিপ দ্রুত আরো একটা বান্ডেল দিয়ে বলে, যত লাগে নেও, কিন্তু আমাকে আমার ফোনটা খুঁজে দাও, ফোনটা আমার জন্য অনেক জরুরি। জোসেফ কৌতূহলবশত জিজ্ঞেস করে সে কিভাবে ভাস্করের মতো ডিটেকটিভ হবে। প্রকাশ বলে তার মতো হতে হলে আগে তার স্টোরি জানতে হবে। গল্প চলে আসে 14 বছর আগে। ভাস্করের পরিবারে তার মা, বাবা আর বড় ভাই আছে। ভাইয়ের জন্য বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য অঢেল টাকা খরচ করেই যাচ্ছে। আর ছোট্ট ভূতাদাম ভাস্কর ছিল তখন সুপার হিরো। তার চোখ ছিল শকুনের মতো, কারণ পাতাল হোক কিংবা আকাশ, ভাস্করের নজর এড়ানো মোটেও সহজ না। এইটুকু বয়সেই ভাস্কর তার প্রতিবেশী লক্ষ্মীকে অনেক পছন্দ করত।
তাকে দেখলেই লজ্জায় একদম লাল হয়ে যেত। স্কুলে সবাইকে বলে বেড়াতো লক্ষ্মী তার গার্লফ্রেন্ড, আর এসব দেখে লক্ষ্মী তো পুরো রেগে আগুন। তবে লক্ষ্মীর বোন শ্রাবণী ভাস্করকে ছোট ভাইয়ের মতো আদর করত। এইটুকুন বয়সে ছোট ভাই যদি প্রেম করে তাহলে কি বড় ভাই পিছিয়ে থাকতে পারে নাকি? তবে বড় ভাই এক মুসলমান মেয়েকে ভালোবাসতো, আর মেয়ের বাবা ছিল পুলিশ অফিসার। ভাস্করের ভাইয়ের সাথে নিজের মেয়ের সম্পর্কের কথা জানতে পেরে মেয়েটার বাবা তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এই বাধা তাদেরকে আটকাতে পারেনি। তারা ঠিকই লুকিয়ে লুকিয়ে দেখা করত। এভাবে প্রেমিকা থেকে দূরে থাকাটা তার ভাই আর মানতে পারছিল না। তাই একদিন আর সহ্য করতে না পেরে প্রেমিকার বাসায় গিয়ে তাকে পালিয়ে যাওয়ার কথা বলার জন্য যেতেই দেখে তার প্রেমিকা আর তার পুরো পরিবারের রক্তাক্ত লাশ পড়ে আছে। ভাস্করের ভাই কৌতূহলবশত লাশ থেকে চাকু উঠিয়ে ধরতেই আচমকা সেখানে পুলিশ চলে আসে, আর ভাস্করের ভাইকেই খুনি মনে করে ধরে নিয়ে যায়। সবাই ভাস্করের ভাইকে খুনি মেনে নিলেও ভাস্কর সেটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। তাই ভাইকে এই খুনের কেস থেকে বাঁচাতে জীবনের প্রথমবারের মতো ভাস্কর ক্রাইম সিনে ঢোকে, কিন্তু অনেক খোঁজার পরও তেমন কোনো প্রমাণই পায় না। ভাস্করের ভাইয়ের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় তাকে বেলে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ভাস্করের ভাই এই অপমান আর ভালোবাসার মানুষের কথা ভুলতে না পেরে নিজেকে শেষ করে দেয়। সেদিনই ভাস্কর বুঝতে পেরেছিল পুলিশ আসলে সঠিকভাবে তদন্ত করার যোগ্য না। তাই সেদিন থেকেই ভাস্কর নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। নানা রকমের ক্রাইম থ্রিলার মুভি আর সিরিজ দেখে নিজেকে ট্রেন করে, এরপর ক্রাইম সিনে যায়। তবে এবার সে বাসার ভেতরে না গিয়ে বাসার চারিপাশে তল্লাশি করে। বাসার পেছনে দেওয়ালের পাশের মাটিতে একটা শিব মূর্তির লকেট পড়ে থাকতে দেখে, সাথে কারোর পায়ের ছাপ। মুসলমানের বাসায় এমন মূর্তি কেন থাকবে সেটা ভাবতে ভাবতেই সে আন্দাজ করে নিশ্চয়ই এই লকেট সে আসল খুনিরই হবে। তাই লকেটটা নিয়ে দ্রুত পুলিশের কাছে গিয়ে দেখাতেই পুলিশ অফিসার উল্টা রেগে বলে, তোমার ভাই আসল খুনি, আর এই কথা সবাই জানে। তুমি এসব বাদ দিয়ে বাসায় গিয়ে পড়াশোনা করো। এসব কেসে তদন্ত তোমার জন্য না। আর তোমার ভাইয়ের মৃত্যুর সাথে সাথেই কেস ক্লোজ হয়ে গেছে। ভাইয়ের মৃত্যুর পরও কোনো প্রমাণ না থাকায় ভাইয়ের নামের পাশের এমন আসামির নাম জুড়তে দেখে ভাস্কর ভেবে নেয় সে একদিন পুলিশ অফিসার হবে, কিন্তু চোখের সমস্যা থাকার কারণে তার এই আশায়ও গুড়েবালি হয়ে যায়। এই জন্যই সে ডিটেকটিভ হয়ে গেছে, যেন আর কোনো কেস সঠিক তদন্তের অভাবে কখনো ক্লোজ না হতে পারে। এসব শুনে ফিলিপ জিজ্ঞেস করে, তাহলে ভাস্কর কখন আসবে? প্রকাশ জানায় একটা কেস আছে, সেটা ইনভেস্টিগেট করে চলে আসবে। ডিটেকটিভ ভাস্কর তখন হিরোর স্টাইলে শার্ট আর সানগ্লাস পরে রেডি হচ্ছে। পুলিশের গাড়ি আসতেই বাবা দৌড়ে তার ছেলেকে দেখতে যায়। ভাস্কর গাড়িতে উঠেই লক্ষ্মীকে বলে, চিন্তা করো না, আমি আবারও ফিরে আসবো। ভাস্কর এত বড় ডিটেকটিভ হয়ে গেছে যে পুলিশরা উল্টা তাকে কেস সলভের জন্য ডেকে নিয়ে যায়, কারণ থানার ইন্সপেক্টর হলো ভাস্করের স্কুল ফ্রেন্ড। ক্রাইম সিনে এসেই খুব ভাব দেখিয়ে সে বাকিদেরকে বের করে দেয়। ইন্সপেক্টর জানায় এই লোকের 1 একর জমি ছিল আর তার মাত্র 2টা মেয়ে। বড় মেয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়েছিল বলে বাবার বাসায় এসেছিল, আর ছেলেটা সে বাজারে গিয়েছিল। বাসায় এসে দেখে বাবা, মা আর বোনের রক্তাক্ত লাশ পড়ে আছে। ভাস্কর গভীরভাবে সব পর্যবেক্ষণ করে ঘরের ভেতরে বাইরে সব ঘুরে ঘুরে দেখতে থাকে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, সন্দেহ করার মতো কিছু পেয়েছিস? ভাস্কর জানায় খুনি বাইরের কেউ নয়, বরং ভেতরের কেউ। ফ্রিজ ভর্তি ফল আর সবজি আছে, তবুও ছোট মেয়ে বাজারে গেল, বিষয়টা কেমন সন্দেহজনক না? ফিরে এসে লাশ দেখেছে এটা তার বানোয়াট গল্প। বাজার থেকে আনা ব্যাগ ভেতরে নেই, সেটা আসলে বাইরে এক কোনায় রাখা। সে আসলে লুকিয়ে বাসার সব চায়ে বিষ মেশাচ্ছিল। বড় বোন সেটা দেখে ফেলায় তাকে সেখানেই চাকু দিয়ে গলা কেটে মেরে ফেলেছে। এরপর বাবা মাকে বিষ মেশানো চা পান করতে দেয়। তারপর বাসার পেছনের দিকে এসে বিষের বোতল আগুনে পুড়িয়ে দেয়। এরপর সোনা আর টাকা কাপড়ের পুটলি বানিয়ে গাছের নিচে পুঁতে রেখেছে। নব্য খুনি তাই ক্রাইম করে কিভাবে পালাতে হয় তা সে জানে না। এই জন্যই বোনের গলা কেটে চাকু ধুয়ে আবার জায়গা মতোই রেখে দিয়েছে। শালি আর দুলাভাইকে এখনই ডাকো, ওরাই সব বলে দিবে। শালি দুলাভাইকে ডাকলেই দুজনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভাস্কর দুলাভাইয়ের দিকে বন্দুক তাক করলে শালি এগিয়ে এসে বলে, দুলাভাই কিছুই করেনি, ওকে দয়া করে ছেড়ে দিন। সব আমিই করেছি, আমি আসলে দুলাভাইকে পছন্দ করি, কিন্তু বাবা মা বিয়েতে রাজি হবে না, তাই মেরে ফেলেছি। খুনি নিজেই সব স্বীকার করে নেয়। ব্যাস, এভাবেই একদিনে ট্রিপল মার্ডার কেস সলভ হয়ে যায়। ভাস্কর অফিসে আসতেই ফিলিপ হতবাক হয়ে জিজ্ঞেস করে, এই আবার কেমন ডিটেকটিভ যে লুঙ্গি পরে চলে এসেছে? ভাস্কর এদের থেকে কিছু না শুনেই বলে, আপনার ফোন হারিয়ে গেছে তাই না? দেখেই বোঝা যাচ্ছে দামি গাড়ি, দামি ঘড়ি, ব্র্যান্ডের স্যুটও পরা, অথচ হাতে পুরনো ফোন। আর আমার কাছে এসেছেন মানে দামি ফোনই হারিয়েছে। পুলিশের কাছে না গিয়ে আমার কাছে এসে
এসেছেন, তার মানে ফোনে গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে, যেটা ফাঁস হয়ে গেলে আপনি মহা সমস্যায় পড়বেন। তাই এই কাজে অনেক টাকা লাগতে পারে, সেটা মাথায় রাখবেন। প্রকাশ ফিস করে বলে, আমি তো অলরেডি 1 লাখ টাকা নিয়ে রেখেছি। ভাস্কর ফিলিপকে জিজ্ঞেস করে, তা ফোনটা কোথায় হারিয়েছে? ফিলিপ জানায়, বিকারাবাদ রিসোর্টে। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। বিকারাবাদ রিসোর্টে প্রায় পলিটিশিয়ানরা যাতায়াত করে, তাই সেখানে কোনো ক্যামেরা নেই। আর ওই রিসোর্টে বেশিরভাগ লোকই বউ থেকে লুকিয়ে যায়। ফিলিপ যাকে নিয়ে গিয়েছিল সেই মেয়েটার বিষয়ে জানতে চাইলে জোসেফ বলে, স্যার ওখানে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল আর স্যারের ফোনে মেয়েটার ভিডিও আছে, সেটা লিক হয়ে গেলেই স্যারের জীবন শেষ। ভাস্কর জিজ্ঞেস করে, তা কোন পকেটে ফোন ছিল? ফিলিপ জানায়, ফোন তার পেছনের পকেটেই ছিল। ভাস্কর বলে, তাহলে তো কেস সলভ, কাল সন্ধ্যার মধ্যেই ফোন পেয়ে যাবেন। জোসেফ আর ফিলিপ খুশি হয়ে চলে গেলে ভাস্কর প্রকাশকে ঝাড়ি দিয়ে বলে, আরো বেশি করে টাকা চাইতে পারতে না? প্রকাশ বিরক্ত হয়ে বলে, এসব বাদ দে, আগে এটা বল, তুই যে বললি কাল সন্ধ্যায় ফোন পেয়ে যাবি, সেটা কিভাবে পাবি? ভাস্কর এবার প্রকাশকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ফিলিপ যখন খুশিতে লাফাতে লাফাতে রুমের চাবি পকেট থেকে বের করছিল, তখনই তার পকেট থেকে ফোনটা ডাস্টবিনে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর মাতাল ওয়াচম্যান সেই ফোনটা তুলে নেয়। প্রকাশ অবশ্য এসব কথা বিশ্বাস করতে চায় না, ফোন তো যে কেউ নিতে পারে। ভাস্কর জানায়, আজ সকালেই সে ওই ওয়াচম্যানকে একজনের কাছে ফোন বিক্রি করতে দেখেছিল। প্রকাশ আর ভাস্কর গিয়ে সেই ফোন উদ্ধার করে আনে। ফিলিপকে ফোন ফিরিয়ে দিলে সে তো মহা খুশি। এভাবেই ভাস্কর একের পর এক কেস সলভ করতে থাকে আর 2 হাত ভরে টাকা কামায়। এত টাকা পেয়ে জেমস বন্ডের মতো একটা কোর্টও বানাতে দেয়। বাবা রেগে বলে, এসব ডিটেকটিভের ভূত, মাথা থেকে ঝেড়ে ফেলো, ভালো কোনো চাকরি করো। কিন্তু ভাস্কর তো আর সেটা করবে না, কারণ তার এই ডিটেকটিভগিরি অনেক বেশি পছন্দের। গভীর জঙ্গলে তখন কিছু কাঠুরি কাঠ কাটতে আসতেই দেখতে পায় সাদা শাড়ি পরা গলা কাটা একটা লাশ পড়ে আছে। তার কোলের উপরে অদ্ভুত দেখতে একটা মাস্ক রাখা। দেখে বোঝাই যাচ্ছে কেউ লাশটাকে এভাবে বসিয়ে রেখে গেছে। ভয়ানক এই দৃশ্য দেখে কাঠুরেরা ভয়ে শিউরে ওঠে, কোনো রকমে দৌড়ে পালায়। পুলিশকে খবর দিতেই গ্রামবাসীর মাঝেও লাশ দেখার হিড়িক পড়ে যায়। ফরেন্সিক টিমের আগেই ভাস্কর তার গোয়েন্দাগিরি শুরু করে দেয়। লাশের আশেপাশে কোথাও কোনো প্রমাণ নেই, শুধু আছে একটা কাঠের মুখোশ। জঙ্গলের আশেপাশে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে, কিন্তু কোথাও তেমন কিছুই পাওয়া যায় না। সব দেখে ইন্সপেক্টরকে জানায় শুধু একটাই ক্লু আছে, তা হলো লাশের এক্সট্রা আঙ্গুল কেটে দিয়েছে। ইন্সপেক্টর বলে, কোনো প্রমাণ না থাকলে ভিকটিমের 11টা না 12টা আঙ্গুল আছে, তাতে কি বা যায় আসে? ভাস্কর বিষয়টাকে পাত্তা না দিয়ে চলে গেলে লক্ষ্মী সেখানে আসে। লক্ষ্মী হলো এই এলাকার ক্রাইম রিপোর্টার। লক্ষ্মী এসে উল্টা ইন্সপেক্টরকে ঝাড়ি দেয় যে সে এখনো পর্যন্ত একটা কেসেরও ক্লু কেন পায়নি, অথচ এই কেসের 15 বছর হয়ে গেছে। ইন্সপেক্টর বলে, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, সমস্যা হলো লাশগুলোর মুখ নেই, কেউ জানে না তারা দেখতে কেমন। আশেপাশের থানায় কোনো মিসিং কেস নেই, ভিকটিমদের ফিঙ্গারপ্রিন্টেরও কোনো রেকর্ড নেই। তাহলে লাশের পরিচয় না পেলে আমি খুনিদেরকে কিভাবে খুঁজবো? কেউ মিসিং কমপ্লেন না করলে বাকি পুলিশরাও কেস নিয়ে কাজ করতে চায় না। তখনই তার ফোনে একটা কল আসে। ইন্সপেক্টর ফোনে কথা বলে জানায়, কর্ণাটকের সিআই কল দিয়েছিল, সামনের মাসেই তার রিটায়ারমেন্ট। এই কেস সেও সলভ করতে পারেনি। আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোনো ক্লু পেয়েছি কিনা। রাতে ভাস্কর লক্ষ্মীর বাসায় আসে। লক্ষ্মী কেসের চিন্তায় একটা কোনায় বসে আছে। ভাস্কর লক্ষ্মীর বোন শ্রাবণের ফোনটা আচমকাই কেড়ে নিয়ে সাইডে নিয়ে এসে বলে সে লক্ষ্মীর সাথে সিনেমা দেখতে যেতে চায়। লক্ষ্মীর কানে কথাটা যেতেই সে রেগে বোতল ছুঁড়ে মেরে বলে, একটা ছোট কেস সলভ করতে পারো না আর আমার সাথে মুভি দেখতে যাবে? বলেই দেয় হাঁটা। লক্ষ্মীর কথায় ভাস্করের এবার আতে ঘা লাগে। সে এবার কেস নিয়ে বেশ গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। থানায় ইন্সপেক্টরের রুমে বসে বলে, আমাকে কিছু একটা করতে হবে, না হলে আমার বাসার লোকজন আমাকে সম্মান করবে না, লক্ষ্মীও সম্মান করছে না। প্রকাশ বলে, সম্মান পেতে হলে তোকে আগে এই সিরিয়াল কিলারকে ধরতে হবে। তখনই বাইরে থেকে শোরগোল শুনতে পেয়ে দেখে লম্বা চুলওয়ালা একটা ছেলেকে কনস্টেবলরা টেনে থানার বাইরে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর জানায় ওর গার্লফ্রেন্ড একজন থার্ড জেন্ডার, সে নেপালে নিখোঁজ হয়েছে, কিন্তু ছেলেটা কেস ফাইল করতে চাচ্ছে এখানে। ইন্সপেক্টর জয়েন করার আগেই এই মিসিং কেসটা হয়, তখনও কেউ তার কেস নিতে চায়নি। ভাস্কর ভালো করে ছেলেটাকে লক্ষ্য করে।
রাতে কর্ণাটকের এক গ্রামে যাত্রাপালা শুরু হয়। দুজন পুলিশ এসে সিআইকে জানায় জঙ্গলে একই রকমের আরো একটা লাশ পাওয়া গেছে। সকালে সিআই ক্রাইম স্পটে আসে। আগের লাশগুলোর মতোই এই লাশকে রাখা হয়েছে। লাশের গলা কাটা আর কোলে কাঠের মুখোশ রাখা। লক্ষ্মী সেখানে পৌঁছে সিআইকে তার পরিচয় দিয়ে জানায় সে 3 বছর ধরে এই কেসটা কভার করছে, কিন্তু কোনো সলিড ক্লু পাওয়া যায়নি। সিআই জানায় লাশের চেহারা নেই আর ফিঙ্গারপ্রিন্টেরও রেকর্ড পাওয়া যাচ্ছে না, তাই কেসটা বেশ জটিল। তখনই সেখানে ভাস্কর চলে আসে। ভাস্কর বেশ ভালো করে লাশটা পর্যবেক্ষণ করে। তার কেন যেন মনে হয় লাশের পা আর হাত কিছুটা শ্রাবণীর মতো দেখতে। শ্রাবণীর হাতেও 11টা আঙ্গুল ছিল, কিন্তু বিষয়টা শিওর না হওয়ায় লক্ষ্মীকে কিছুই জানায় না। ইন্সপেক্টরকে বিষয়টা জানিয়ে টেস্ট করাতে দিলেই ডক্টর কনফার্ম হয়ে জানায় ওটা শ্রাবণীরই লাশ। বড় বোনের মতো শ্রাবণীর এমন ভয়ানক পরিণতির কথা জানতে পেরে ভাস্কর একদমই স্তব্ধ হয়ে যায়। একমাত্র শ্রাবণী ছিল যে সবসময় ভাস্করকে স্নেহ করত, তাকে মূল্যায়ন করত, আপন মনে করত। শ্রাবণীর লাশ পেয়ে লক্ষ্মী আর লক্ষ্মীর মা অঝরে কান্না করতে থাকে। ভাস্কর শ্রাবণীর কলিগ কিশোরকে নিয়ে থানায় আসতেই কিশোর বলে শ্রাবণী রবিবার কলেজ থেকে বাসায় যেত আর সোমবার হোস্টেলে ফিরে যেত, কিন্তু এই সপ্তাহে সোমবারে বেশ দেরি হয়ে গিয়েছিল কারণ তারা বালাজি মন্দিরে গিয়েছিল। সেখান থেকে বেশ রাতে শ্রাবণীকে সে বাসে তুলে দেয়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে সন্দেহজনক কেউ কি তাদের আশেপাশে ছিল। কিশোর জানায় সে এমন কাউকেই লক্ষ্য করেনি। সিআই সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, খুনি ধরা পড়বেই। সে যত বড় ক্রিমিনালই হোক না কেন কোনো না কোনো ভুল তো অবশ্যই করবে। শ্রাবণীকে হারিয়ে ভাস্করের ভীষণ মন খারাপ হয়। বড় ভাইয়ের মৃত্যুর সময় একমাত্র শ্রাবণী তার কথা বিশ্বাস করে বলেছিল ভাস্কর একদিন অনেক বড় ডিটেকটিভ হবে, আর আজকে সেই শ্রাবণীকে সিরিয়াল কিলারের বলি হতে হলো। যেভাবেই হোক সে শ্রাবণীর কিলারকে খুঁজে বের করবেই। ইন্সপেক্টর বলে তুই এবার একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। প্রকাশ উস্কানি দিয়ে বলে নিজে তো পারছে না, তাই তোকে খুঁজতে বলছে। খুনি যদি এসব জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে দিবে। এক কথা দুই কথায় দুজন ঝগড়া শুরু করে দেয়, কিন্তু ভাস্কর গভীর চিন্তায় মগ্ন। ভাস্কর শ্রাবণীর মাকে সান্ত্বনা দিতে আসলে মা বলে লক্ষ্মী 4 দিন ধরে কিছুই খায়নি, সে না খেলে আমি কিভাবে খাবো। লক্ষ্মী টেবিলের উপরে মাথা রেখে নীরবে কান্না করছে। ভাস্কর ভাত নিয়ে গিয়ে খেতে বললে লক্ষ্মী প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু এই ভাস্কর এত সহজে বিদায় হবে না বুঝতে পেরে রেগে খাওয়া শুরু করে দেয়। ভাস্কর রুম ঘুরে সবকিছু ভালোভাবে দেখে বলে চিন্তা করো না, আমি ওই সিরিয়াল কিলারকে ঠিকই ধরবো। লক্ষ্মী এবার অতিষ্ঠ হয়ে কোষে একটা চড় মেরে বলে নিজের ভাইয়ের খুনিকে ধরার জন্যই তো তুমি ডিটেকটিভ হয়েছিলে, সেটা তো আর পারোনি, এখন এসেছো আমার বোনের খুনিকে ধরতে। কথাটায় ভাস্করের বেশ খারাপ লাগে। বেশ অপমানিত হয়ে বাসায় গিয়ে সোজা টেবিলে বসে সেই লকেটটা হাতে নিয়ে মন খারাপ করে বসে থাকে। পরের দিন ভাস্করের ডিটেকটিভ কোট রেডি হয়ে যায়। দর্জি বাসায় ডেলিভারি দিয়ে গেলেই শ্রাবণীর কেস তদন্ত করতে ভাস্কর আজ লুঙ্গির বদলে প্যান্ট, শার্ট, কোট আর টুপি পরে রওনা হয়। কলেজে কিশোরের সাথে কথা বলে জানতে পারে শ্রাবণীকে সে 2টার দিকে বাসে তুলে দেয়, তবে পুলিশের মতে শ্রাবণীর মৃত্যু হয়েছে 3টার দিকে। এরই মধ্যে খুনি হায়দ্রাবাদে খুন করে জঙ্গলে লাশ রেখে এসেছে। ভাস্কর শ্রাবণীর রুমমেটদের বয়ান নেয় আর বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ সব চেক করতে থাকে। রুমমেটরা জানায় শ্রাবণী বেশ কয়েকদিন ধরে কিছু একটা নিয়ে অনেক চিন্তায় ছিল, বেশ চুপচাপ থাকতো, কাউকে কিছু বলতোও না। সেদিন কিশোর তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পরও সে হোস্টেলের ভেতরে যায়নি। ভাস্কর নিজেই চিন্তায় পড়ে যায় যে কি এমন হয়েছিল যেটা শ্রাবণী, লক্ষ্মী কিংবা ভাস্কর কারোর সাথেই শেয়ার করতে পারেনি। হাইওয়ে রাস্তার মাঝপথে দাঁড়িয়ে ভাস্কর চিন্তায় মগ্ন। হঠাৎই কালো রঙের পাজেরোর নিমপ্লেট বিহীন একটা গাড়ি এসে ভাস্করকে জোরে ধাক্কা মেরে চলে যায়। ভাস্কর ছিটকে গিয়ে পড়ে। ভাস্করকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে ডক্টর এলবো ব্যাগ দিয়ে বলে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তেমন বেশি একটা আঘাত লাগেনি। মা পাশে দাঁড়িয়ে কান্না করতেই থাকে আর বাবা ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে এমন কাজ ছেড়ে দিতে। বাবা বাইরে যেতেই লক্ষ্মী আসে। এক ছেলেকে হারিয়ে মা দ্বিতীয় ছেলেকে হারানোর ভয়ে অঝরে কান্না করতে থাকে। প্রকাশ মাকে বাড়িয়ে নিয়ে গেলে লক্ষ্মী তার সেদিনের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে আমার জন্য কেন এসব করতে গেলে। ভাস্কর অভিমান করে বলে আমি এসব তোমার জন্য করিনি, শ্রাবণীর জন্য করেছি। শ্রাবণী একমাত্র আমার সাপোর্টার ছিল। লক্ষ্মী তার সব রাগ আর বিরক্তি ভুলে বলে ঠিক আছে, কাল থেকে আমিও তোমার সাথে তদন্ত করব। পরের দিন থেকেই দুইজন একসাথে তদন্তে নামে। কাঠের সেই মুখোশ বানানোর দোকানে আসলে জানতে পারে এখন ওই ধরনের মুখোশ আর কেউ বানায় না। গাড়ির টায়ারের ছাপ থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এই পর্যন্ত
পর্যন্ত পাওয়া সবগুলো লাশে পরানো শাড়িটাও নাকি বহু বছর আগে বানানো বন্ধ হয়ে গেছে। আর এখন সেই শাড়ি কোথাও বানায় না, কোথাও কোনো ক্লু পাওয়া যায় না। ভাস্কার এবার জঙ্গলে পাওয়া সবগুলো লাশের জায়গাগুলোকে পয়েন্ট করে দেখা যায় খুনি লাশগুলো এমন ভাবে রেখেছে দেখে মনে হচ্ছে সে ইউ শেপ করেছে। লাশের আশেপাশে কোনো রক্ত বা হাতাহাতির চিহ্ন পাওয়া যায়নি, মানে খুনগুলো অন্য কোথাও করে অটোতে করে আনা হচ্ছে। এই জন্যই চারপাশে কোনো রক্তের ছাপ নেই, তবে অটোর টায়ারে ছাপ পাওয়া গেছে। কর্ণটাকে 13 বছর আগে 5টা খুন হয়, তারপর বাকি সব খুন হয়েছে অন্ধ্রপ্রদেশে। এত বছর পর কর্ণটাকে কেন খুন করা শুরু হলো এটাই এখন জানতে হবে। এই প্রশ্নের উত্তর জানতে ভাস্কার কর্ণটাকের সিআই এর কাছে আসে। সিআই বলে, যদি তোমাদের সাহায্য হয় তাহলে আমি কনস্টেবলকে বলে দিচ্ছি, যা লাগবে সব থানায় পেয়ে যাবে। থানায় গিয়ে সবগুলো লাশের শাড়ি চেক করে দেখে আগের সবগুলো ভিকটিমের লাশে পাওয়া শাড়ির ফেব্রিক একই, কিন্তু শ্রাবণীর শাড়িটা আলাদা কাপড়ের। সেই শাড়িতে কিছু নীল রঙের কালির দাগও আছে। তার মাঝে অস্পষ্টভাবে লেটার দেখা যাচ্ছে, কিন্তু লেটারগুলো স্পষ্ট না। ভাস্কার দ্রুত লক্ষ্মীকে দিয়ে সবগুলো এলোমেলো লেটার নোট করিয়ে নেয়। সব মিলিয়ে বুঝতে পারে এটা হায়দ্রাবাদের কোনো হাসপাতালের ঠিকানা, আর শ্রাবণীর লাশ পাওয়া গেছে কর্ণটাকে। এদের মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা সেটা জানতে এবার তাদেরকে ওই হাসপাতালে যেতে হবে। বাকি শব্দগুলো মিলিয়ে বুঝতে পারে এটা কোনো আরএমপি হাসপাতালের ডক্টরের সেল। ডক্টরের নামের শেষে এস আছে, এমন ডক্টরের নাম সার্চ করলে আরএমপি হাসপাতালের যোগেশ নামের এক ডক্টরকে পাওয়া যায়। তার ঠিকানা নিয়ে ক্লিনিকে এসে ডক্টরকে জিজ্ঞেস করে সে শ্রাবণীর সাথে কি করেছে। এদিকে কিশোরকে জানানো হয় কেউ তার জন্য অপেক্ষা করছে। কিশোর বাইরে আসতেই দেখে পুলিশ তাড়ানো। সিআই কিছু বলতেই যাবে তখনই ভাস্কর কল দিয়ে জানায় তারা যেই খুনিকে খুঁজছে সে আর কেউ নয় বরং কিশোর নিজেই। সিআই বলে, জানি, আমি এখন তার সামনেই দাঁড়িয়ে আছি। লাশটা দেখে প্রথমেই বুঝে গিয়েছিলাম শ্রাবণী আসলে সেদিন মন্দিরে না গিয়ে দুপুরেই বাসায় ফিরে গিয়েছিল। ডক্টর শ্রাবণীর নাম শুনে পালাতে গেলে প্রকাশ আর ইন্সপেক্টর তাকে ধরে ফেলে। কিশোর আর যোগেশকে থানায় ধরে এনে বিধরে মারা হয়। এত মার খাওয়ার পর কিশোর স্বীকারোক্তি দেয় যে শ্রাবণী আসলে তার গার্লফ্রেন্ড ছিল। তারা একই সাথে ইঞ্জিনিয়ারিং পড়ে কলেজের লেকচারার হয়েছিল, কিন্তু শ্রাবণী একদিন হঠাৎ জানায় সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর এই মুহূর্তে কিশোরের পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না, তাই কিশোর শ্রাবণীকে অ্যাবর্শনের জন্য তার বন্ধু যোগেশের কাছে নিয়ে আসে। ভুয়া ডক্টর যোগেশ শ্রাবণীকে বেহুশ করার ইঞ্জেকশন দিতেই শ্রাবণী ওভারডোজে মারা যায়। হাসপাতালের বেড থেকেই শ্রাবণীর হাতে ক্লিনিকের স্টাম্প লেগে গিয়েছিল। শ্রাবণীর মৃত্যুর সত্য সামনে আসলে যোগেশ এবং কিশোর দুজনেই ফেসে যেত, তাই তারা লাশ লুকাতে সিরিয়াল কিলারের প্যাটার্ন ফলো করে লাশের মাথা কেটে সাদা শাড়ি পরিয়ে জঙ্গলের মাঝে রেখে আসে। যোগেশ জানায় সেই শ্রাবণীর এক্সট্রা আঙ্গুল কেটে নদীতে ফেলে দিয়েছিল। বোনের সাথে হওয়া এই নৃশংসতার কথা শুনে লক্ষ্মী শিউরে ওঠে। বড় বোনের মতো শ্রাবণীর সাথে হওয়া এত বড় নির্মমতা ভাস্করও সহ্য করতে পারে না। ইন্সপেক্টর রেগে জিজ্ঞেস করে, তাহলে ভাস্করকে কেন মারতে চেয়েছিলে? কিশোর কান্না করতে করতে বলে, আমরা ধরা পড়ে যাওয়ার ভয়ে এসব করেছি। ভাস্কর রেগে জিজ্ঞেস করে, শ্রাবণীর কাটা মাথা কোথায়? যোগেশ বলে, সেটা তো টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছি। লক্ষ্মী এসব আর সহ্য করতে না পেরে বাইরে চলে যায়। ভাস্কর প্রচন্ড রেগে তেড়ে এসে কিশোরকে মেরে বলে, তুই না ওকে ভালোবাসতি, সেই মানুষটার সাথে এমন জঘন্য কাজ কিভাবে করলি? বলেই কান্না করতে করতে বাইরে চলে যায়। ইন্সপেক্টর সিআই কে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন যে কিশোরী খুনি? সিআই জানায় ওই সিরিয়াল কিলার তাদেরকে টার্গেট করতো যাদের কোনো সরকারি রেকর্ড নেই, কিন্তু ভাস্কর শ্রাবণীর লাশ দেখেই চিনে ফেলেছে। অন্য কেসগুলোতে লাশটা পূর্ব দিকে মুখ করা ছিল, কিন্তু শ্রাবণীর লাশটাই কেবল উত্তর দিকে মুখ করা ছিল। তাছাড়া লাশের উপরে রাখা মুখোশটা কাঠের নয় বরং প্লাস্টিক দিয়ে বানানো হয়েছিল। তবে আমার মনে হয় হয়তো এদের মতো সিরিয়াল কিলারও কোনো না কোনো ভুল তো অবশ্যই করেছে, আর সেটা জানতেই সিরিয়াল কিলারের 16 জন ভিকটিমের মধ্যে একজনকে আমাদেরকে শনাক্ত করতেই হবে। ভাস্কর সবগুলো লাশের ছবি আবারও ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ তার মনে হয় ফিলিপের ফোনে ভিডিও দেখার সময় সে যে মেয়েকে দেখেছিল, মেয়েটা হাত দিয়ে নিজেকে ঢাকছিল, তখন তার হাতে একটা এক্সট্রা আঙ্গুল দেখেছিল। ভাস্কর আবারও ভালো করে ভিডিও দেখলে লক্ষ্য করে মেয়েটার গলায় সেই শিবমূর্তি লকেট ঝুলছে, যেটা সে ছোটবেলায় তার ভাইয়ের গার্লফ্রেন্ডের বাসার পেছনে পেয়েছিল। তাহলে কি 16 নম্বর ভিকটিমকে ভাস্কর শনাক্ত করে ফেলেছে? গহীন জঙ্গলের মধ্যে সেই লুকানো আস্থানায় সিরিয়াল কিলার আবারও একটা মেয়েকে খুন করে তার লাশ ট্রাঙ্কে তুলে নেয়। ভাস্কর
ভাস্কর, লক্ষ্মী, ইন্সপেক্টর আর প্রকাশ ফিলিপের বাসায় আসলে ফিলিপ তাদেরকে দেখেই ঘাবড়ে দরজা আটকে দেয়। প্রকাশ দ্রুত সেই ভিডিও দেখায়। স্বামীর কুকীর্তির কথা জানতে পেরেই ফিলিপের স্ত্রী সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ভাস্কর জিজ্ঞেস করে আসলে সেদিন কি হয়েছিল। ফিলিপ তার স্ত্রীকে ভেতরে যেতে বললে তার স্ত্রী রেগে বলে না, আমি সব শুনবো। বাধ্য হয়ে ফিলিপ জানায় যখন কাজ আর সংসার জীবন তার একঘেয়েমি লাগে তখন এমন মেয়েদেরকে নিয়ে সে রিসোর্টে যায়, কিন্তু সে কাউকে খুন করেনি। প্রকাশ কোনোভাবেই তাকে বিশ্বাস করতে চায় না। তার মনে হয় এই ফিলিপই সেই সিরিয়াল কিলার। ভাস্কর বলে ফিলিপের ফোনের ভিডিওতে থাকা শেষ মেয়েটার হাতে শুধুমাত্র 12টা আঙ্গুল ছিল। বাকি যে মেয়েদের ভিডিও আছে তাদের সাথে সিরিয়াল কিলিং এর প্রোফাইল ম্যাচ হচ্ছে না, তাই ফিলিপ সেই সিরিয়াল কিলার না। ফিলিপ জানায় সেদিন ওই মেয়েটা রিসিপশনে বোরখা পরে বসেছিল। ফিলিপের মনে হয় ওই বোরখা পরা মেয়েটাই হয়তো তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে রুমে নিয়ে এসে ভিডিও করতে শুরু করে। মেয়েটা বিরক্ত হয়ে তাকে থামতে বলে। রুমের দরজা তখন লক করা ছিল না, তাই আচমকাই একটা বোরখা পরা মেয়ে এসে রেগে ফিলিপকে মেরে ওই মেয়েকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রিসিপশন থেকে কল আসে যে ফিলিপের বুক করা মেয়েটা চলে এসেছে। ভাস্কর বলে ওই মেয়ে সম্পর্কে আর কিছু জানো? এদের কথার মাঝেই ইন্সপেক্টর কল দিয়ে জানায় 17 নম্বর লাশ পাওয়া গেছে। অফিসে ফিরে ভাস্কর ভাবতে থাকে 16 নম্বর ভিকটিম মেয়েটা যেহেতু ওই ধরনের কাজ করত, তাহলে হতে পারে বাকিরাও একই কাজ করত। এই জন্যই তাদের বিস্তারিত কোনো সরকারি রেকর্ডে নেই। লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞেস করে কেন, ওদের কি পরিবার থাকে না? তারা কেন কমপ্লেন করবে না? বোরখা পরা যে মেয়েটা ওই মেয়েকে নিয়ে গিয়েছিল তাকে খুঁজলেই হয়তো সব রহস্যের সমাধান হবে। প্রকাশ বলে রিসোর্টের ওয়াচম্যান হয়তো সব তথ্য দিতে পারবে। ওয়াচম্যানকে ধরে থানায় আনা হয়। ওয়াচম্যান জানায় গাড়ি করে দুজন বোরখা পরে এসেছিল। একজন গাড়ি পার্ক করতে যায় আর আরেকজনকে ফিলিপ টেনে নিয়ে যায়। দরজা খোলা ছিল তাই ওয়াচম্যানও সেই রুমে উকি দিয়েছিল। কিছুক্ষণ পর আরেকজন মেয়ে এসে ওই মেয়েটাকে নিয়ে যায়, কিন্তু ফিলিপের সাথে থাকা মেয়েটা আসলে থার্ড জেন্ডার ছিল। এই কথার সত্যতা জানতে ভাস্কর ফিলিপকে কল দেয়। ফিলিপও একই কথা জানায়। আসলে সেদিন স্ত্রীর ভয়ে সে সত্যটা বলতে পারেনি। লক্ষ্মী বলে কিন্তু রিপোর্ট অনুযায়ী তো খুনি ভিকটিমদের সাথে অন্যায় করে তারপর মেরেছে, আর এরা সবাই মেয়ে। তাহলে এই কেসের সাথে থার্ড জেন্ডারের কি সম্পর্ক? আমার মনে হচ্ছে আমরা ভুল তথ্য পেয়েছি। ভাস্কর ইন্সপেক্টরকে রিসোর্টের সেই বোরখা পরা মেয়ের গাড়ির মালিকের খোঁজ করতে বলে। ইন্সপেক্টর জানায় ঘটনার 30 দিনের বেশি হয়ে গেছে। তাছাড়াও ওই এরিয়াতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ভাস্কর এবার হায়দ্রাবাদের রাস্তার ফুটেজ চেক করতে বলে। রাত দিন আয়নার সামনে বসে ভাস্কর তার ভাইয়ের কথা আর খুনির কথা মনে করতে থাকে। যেই কেসের জন্য সে ডিটেকটিভ হয়েছিল সেটা এখনো সলভ করতে পারেনি। দীপাবলির রাতে লক্ষ্মী ভাস্করের পাশে বসে তার হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমাকে ভুল ভেবেছিলাম। আমার বিশ্বাস তুমি ওই খুনিকে ঠিকই ধরতে পারবে। সকালে বাবা টিভিতে খবর দেখছিল, সেখানে আজব এক খবর বলছে এক ছেলে নাকি থার্ড জেন্ডারের একজনকে বিয়ে করেছে। এই কথা শুনে ভাস্কর বেশ অবাক হয়ে যায়। ভাস্কর লক্ষ্মী আর প্রকাশকে জানায় এই জন্যই তো আমরা খুনিকে ধরতে পারছি না, কারণ সে আসলে থার্ড জেন্ডারদেরকে মারছে। খুনিকে তা জানি না, কিন্তু সেটা জানার একটাই উপায় আছে। পুলিশ ভাবছে এইসব মিসিং কেসের কোনো কমপ্লেন নাই, কিন্তু 6 বছর আগেই মিসিং কেসের রিপোর্ট করানো হয়, কিন্তু পুলিশ বিষয়টাকে গুরুত্বই দেয়নি। গোর্খা মানে সেই চুল লম্বা ছেলেটা নেপাল থেকে এক থার্ড জেন্ডারকে নিয়ে পালিয়ে এখানে এসে বিয়ে করে। আর্থিক সমস্যার কারণে সেই মেয়েটা হয়তো আবারও ওই ধরনের কাজ শুরু করে দেয়। কাজের জন্য তাকে শহরের বাইরেও যেতে হতো। 3 দিন পর মেয়েটা গোর্খাকে মেসেজ করে জানিয়েছিল সে বিকারাবাদ রিসোর্টে ছিল। সব জানতে পেরে গোর্খা দ্রুত সেখানে গিয়েছিল, কিন্তু তাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। এরপর গোর্খা পুলিশে কমপ্লেন করলে তারাও তাকে গুরুত্ব দেয়নি। লক্ষ্মী জিজ্ঞেস করে তাহলে ডক্টর কেন পোস্টমর্টম রিপোর্টে এসব উল্লেখ করেনি? উল্টা এমন কেন লিখলো যে ওরা মেয়ে ছিল আর মারা যাওয়ার আগে তাদের সাথে অন্যায় করা হয়েছে? ভাস্কর জানায় কারণ ওই ডক্টররা পুলিশদেরকে ভুল পথে পরিচালনা করতে চেয়েছিল, যেন কখনোই এই কেস সলভই না হয়। কর্ণটাকে হওয়া সব খুনের পোস্টমর্টম যে করেছিল সে একজনই ছিল, তবে 13 বছর আগেই সে অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর কর্ণটাকে আর কোনো হত্যা হয়নি। 2 বছর গ্যাপ দিয়ে অন্ধ্রপ্রদেশে মানে আমাদের এখানে আবারও সেই খুনগুলো শুরু হয়। সেগুলোর পোস্টমর্টমও একজন ডক্টরই করেছে। এই বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে গেলে গার্ড জানায় বড় বড় ডক্টর এখানে কোনো পোস্টমর্টম করে না, সব পোস্টমর্টম গার্ডরাই করে। কিন্তু সিরিয়াল কিলিং এর লাশগুলোর পোস্টমর্টম বড় ডক্টররা করেছে। তখন কোনো গার্ডের সেখানে যাওয়া মানা ছিল, আর পরে সেই লাশ পুড়িয়ে ফেলা হয়েছে কারণ লাশগুলো বেওয়ারিশ
ছিল। ভাস্কর বলে এই খুনি শুধুমাত্র থার্ড জেন্ডারদেরকে টার্গেট করছে এমন না, সে আসলে নরবলি দিচ্ছে। টিভিতে একবার শুনেছিলাম এক জ্যোতিষী বলেছিল যে কোনো ধরনের বলি দেওয়ার জন্য শরীরের সমস্ত অঙ্গ ঠিক থাকতে হয়। এই জন্যই হয়তো ওই খুনি অতিরিক্ত অঙ্গ মানে আঙ্গুলগুলো কেটে ফেলতো। এই খুনি সাধারণ কেউ না, সে 16 বছর ধরে এসবের প্ল্যান করছে। প্রকাশ জিজ্ঞেস করে তাহলে কি ডক্টর নাটরাজি ওই সিরিয়াল কিলার? ভাস্কর বলে সেটা তো আমরা তার সাথে কথা বলেই জানতে পারবো। ভাস্কর পুলিশ অফিসারকে নিয়ে পোস্টমর্টম ডক্টর নাটরাজের বাসায় আসতেই দেখে অন্ধকারের মাঝে কে যেন পালিয়ে যাচ্ছে। পুলিশরা দ্রুত তার পিছু নেয়। ভাস্কর গাড়ি করে পিছু করে, কিন্তু কিছুটা সামনে গ্যারেজের সামনে আসতেই আর কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর এক অফিসার কল দিয়ে জানায় ডক্টরের লাশ তার বাসায় পড়ে আছে, মানে যে পালিয়েছে সেই আসলে সিরিয়াল কিলার ছিল। দ্রুত ডক্টরের বাসায় ঢুকে সব ভালো করে পর্যবেক্ষণ করে ভাস্কর বলে ডক্টর নিজে নিজেকে গুলি করে শেষ করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেওয়ালে বেশ কিছু ছবি ছিল, সেগুলো এখন সেখানে নেই। অ্যাকুরিয়ামে খাবার দেওয়া আছে কিন্তু কোনো মাছ নেই। টবের বাটিও ভেজা কিন্তু কোনো গাছ নেই। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ডক্টর নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তার আশেপাশে যা ছিল সবকিছুকে সে স্বাধীন করে দিয়েছে। এমন ভাবে সব প্ল্যান করেছে যেন আমরা কিছুই জানতে না পারি। হয়তো সে জেনে গিয়েছিল আমরা পোস্টমর্টম সম্পর্কে জেনে গিয়েছি, আমরা যেন সত্য না জানতে পারি, তাই সে নিজেকেই শেষ করে দিয়েছে। ইন্সপেক্টর হতবাক হয়ে বলে আমরাই তো এই সবকিছু সকালে জেনেছি, তাহলে ডক্টর এত জলদি কিভাবে জানলো? হঠাৎ ভাস্করের নজর পড়ে একটা লুকানো দরজার উপরে। দরজাটা খুলতেই দেখে সেখানে বেশ কিছু পূজার সামগ্রী রাখা, এমনকি সেই অদ্ভুত মুখোশটাও পড়ে আছে। লক্ষ্মী বলে মুখোশের বিষয়ে স্টাডি করতে গিয়ে সে জানতে পেরেছে যে এই মুখোশ আসলে ভাসমাসুর নামের এক অসুরের মাথা। বহু বছর আগে ঋষি দুর্বাসারের অভিশাপে দেবতাদের শক্তি কমে যায়, ফলে তারা অসুরদের সাথে যুদ্ধে হারতে শুরু করে। তখন ইন্দ্রদেব বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু বলে তাদের শক্তি বাড়াতে অমৃত পান করতে হবে, আর সেই অমৃত পেতে হলে সমুদ্রের মন্থন করতে হবে। সেই অমৃত পান করলে তাদেরকে আর কেউ হারাতে পারবে না, আর তারা অমর হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র দেবতাদের পক্ষে অমৃত অর্জন করা সম্ভব ছিল না, তাই তারা অসুরদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাদেরকে বলেছিল অসুররা চাইলে অমৃত গ্রহণ করে অমর হতে পারে। পুরাণ লিপি অনুযায়ী রাহু এবং কেতু দেবতাদের বেশে তাদের সাথেই অমৃতর জন্য সমুদ্রের মন্থন করতে গিয়েছিল। তবে তাদের সাথে দেবতাদের বেশে ভাসমাসুরও সেখানে ছিল। অমৃত পাওয়ার পর দেবতারা ধোঁকা দিয়ে অসুরদেরকে মেরে ফেলে। তবে অমৃত পান করার সময় দেবতার বেশে থাকা রাহু, কেতু এবং ভাসমাসুরকে ধরে ফেলে, তাই অমৃত পান করার সময়ই তাদের গলা কেটে ফেলা হয়। কিন্তু ভাসমাসুর ততক্ষণে অমৃত পান করে ফেলেছিল, তাই তার শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরও সেই মাথা অমর হয়ে গিয়েছিল। তাই সেই কাটা মাথা নিয়ে জীবিত হয়ে বিশাল আকৃতির মাথা নিয়ে সে দেবতাদের মাঝে আতঙ্ক ছড়াতে শুরু করে দেয়। তবে অসুরের গুরু শুক্রাচার্য সে আবারও বিষ্ণুর তপস্যায় বসে, আর বিষ্ণুকে তপস্যা দিয়ে খুশি করে ভাসমাসুরকে জীবিত করার বরদান নেয়। জীবিত হওয়ার সাথে সাথেই ভাসমাসুর কঠিন তপস্যা করে বিষ্ণুর কাছে প্রার্থনা করে যেন বিষ্ণু তাকে দেবতাদের সাথে লড়াই করার শক্তি দেয়। বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে ভাসমাসুরকে তার মোহে ফেলে তাকে মেরে ফেলে। কিন্তু যেহেতু সে আগেই অমৃত পান করেছিল, তাই তার মাথা তখনও জীবিত ছিল। লক্ষ্মী যখন এসব বলছে তখন আড়াল থেকে কেউ একজন তাদের কথা শুনছিল। ভাস্কর তার ছায়া দেখে বাইরে গিয়ে দেখে বড় এক মটকার মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে, মানে ডক্টর মারা যাওয়ার আগে সব প্রমাণ পুড়িয়ে দিয়েছে। ভাস্কর দ্রুত ছাই বের করে অর্ধ পোড়া একটা অ্যালবামে কিছু ছবি দেখে, কিন্তু আগুনের উপরের টুকু পুড়ে যাওয়ায় কিছুই বোঝা যায় না। তবে সে সেখানে রিসোর্টের সেই গাড়ি মানে বোরখা পরা মেয়েটা যে গাড়ি নিয়ে গিয়েছিল সেটা দেখতে পায়। হয়তো ডক্টর আর ওই মেয়ের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। অ্যালবামের কয়েক পাতা উল্টালেই একটা মেডেলের ছবি দেখা যায়। মেডেলে লেখা একটা কলেজের নাম পেয়ে সেই কলেজে গিয়ে জানতে পারে ডক্টর রুদ্রমুনি যে কিনা আইটিতে গোল্ড মেডেল পেয়েছিল সে বর্তমানে ফরেন্সিক ডক্টরের কাজ করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ভাস্কর দ্রুত তার ঠিকানা চাইলে কলেজ থেকে জানায় রুদ্রমণি অনাথ ছিল, তাই সে হোস্টেলে থেকেই পড়াশোনা করত। রুদ্রমণির বিষয়ে তদন্ত করতে গিয়ে জানতে পারে রুদ্রমণি এমবিবিএস ডক্টরও ছিল। রুদ্রমণি আর নাটরাজ দুজন মিলেই সিরিয়াল কিলারের ভিকটিমদের পোস্টমর্টম করেছিল। তবে থার্ড জেন্ডারদেরকে মেয়ে হিসেবে দেখিয়ে রিপোর্ট করে তারা পুরো ঘটনার মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। তাহলে এখন জানতে হবে আসলে ডক্টর রুদ্রমণি আর নাটরাজের মধ্যে কি সম্পর্ক ছিল। ভাস্কর রুদ্রমণির সাথে কথা বলতে চাইলে ইন্সপেক্টর বলে আমি যাব না, তোমরা যেতে পারো। রুদ্রমণি মানবাধিকার অ্যাসোসিয়েশনের কমিটি মেম্বার, সেখানে ওয়ারেন্ট ছাড়া গেলেই পুলিশ ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে আমার নাম খারাপ হয়ে যাবে, তাই তোরা তোদের মতোই খবর নে। বের হওয়ার সময় লক্ষ্মী বলে, তুমি আর প্রকাশ চাও, আজ শ্রাবণীর জন্মদিন, মা বাসায় একা আছে। ইন্সপেক্টর সাইডে সরিয়ে গিয়ে কাকে যেন একটা কল দেয়। অ্যাপার্টমেন্টে আসতেই ওয়াচম্যান তাদেরকে ঢুকতে দেয় না। তখনই জোসেফ আসে। জোসেফ এই অ্যাপার্টমেন্টে থাকায় প্রকাশ আর ভাস্করকে সে ভিতরে নিয়ে আসে। রুদ্রমণির কথা জিজ্ঞেস করলে জোসেফ বলে, ও ওর নাম তো রুবি বেবি, তাকে তো আমি চিনি, সে তো আমার স্বপ্নের রাজকুমারী, ওই যে সামনেই ওর গাড়ি। ভাস্কর গাড়ির ভিতরে দেখার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে তেমন কিছুই দেখতে পায় না। শাড়ি পরা ভদ্র রুদ্রমণিকে আজ এমন মডার্ন সাজে দেখে প্রকাশ আর ভাস্কর হতবাক হয়ে যায়। ভাস্কররা রুদ্রমণিকে দেখতেই লুকিয়ে পড়ে। রুদ্রমণি গাড়ি নিয়ে চলে গেলে সেই সুযোগে জোসেফকে নিয়ে ভাস্কর রুদ্রমণির ফ্ল্যাটের লক ডোর হ্যাক করে প্রবেশ করে। সাথে সাথেই রুদ্রমণির ফোনে নোটিফিকেশন চলে যায়। সিসিটিভিতে দেখে তার বাসায় ভাস্কররা ঢুকছে। সাথে সাথেই রুদ্রমণি বাসার দিকে রওনা হয়। ভাস্কর তার পিসি ওপেন করার চেষ্টা করে, কিন্তু পারে না। জোসেফ হ্যাক করে ওপেন করতেই ভাস্কর খেয়াল করে একটা ফোল্ডারে সবগুলো ভিকটিমের ডিটেলস রাখা। অবাক করার বিষয় হলো এরা সবাই একই রাশি। 17 জন ভিকটিমের ডিটেলস থাকলেও 18 নম্বর ভিকটিমের কোনো তথ্যই নেই। মেইলগুলো চেক করে ভাস্কর জিজ্ঞেস করে, যে মেইল পাঠিয়েছে তার আইডি কি বের করা যাবে? জোসেফ বলে, যাবে, সব মেইল একই আইডি থেকে এসেছে, তাই কোনো নম্বর তো অবশ্যই আছে। এরই মধ্যে রুদ্রমণিকে আসতে দেখে সব ঠিকঠাক করে ভাস্কর আর প্রকাশ উপরের সিটে লুকিয়ে পড়ে। কিন্তু জোসেফ যেহেতু এখানেরই বাসিন্দা, তাই সে বিন্দাস মুডে নাচতে নাচতে করিডোর দিয়ে হাঁটতে থাকে। রুদ্রমণি তার বসকে কল দিয়ে জানালে বস বলে, ওরা জানে না রাক্ষসকে কোনোভাবেই আটকানো সম্ভব না, তাই তুমি এখন তোমার দায়িত্ব পালন করো। ভাস্কর ইন্সপেক্টরকে জানাতেই ইন্সপেক্টর ওয়ারেন সহ রুবির ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজাই খোলে না। জোসেফ এসে জানায় ওই মেল অ্যাড্রেস গুলো ভিন্ন ভিন্ন লোকেশন থেকে পাঠানো হয়, কিন্তু ফোন নম্বরটা কোনো ধামেশ্বরের নামে। অদ্ভুত ব্যাপার হলো লোকেশনটা রুবির পাশের ফ্ল্যাটেই দেখাচ্ছে। ভাস্কর দ্রুত পাশের ফ্ল্যাটে গিয়ে চেক করে এক রুমের দরজা খুলতেই দেখে শোকেজের পেছনে আলোর মতো কিছু। তাড়াতাড়ি শোকেজ সরিয়ে দেখে রুমটা রুদ্রমণির ফ্ল্যাটের সাথে অ্যাটাচ করা। সেখানেই রুদ্রমণির লাশ পড়ে আছে। এমনকি রুদ্রমণি তার পিসি সবকিছু ক্রাশ করে দিয়েছে, যেন কোনো প্রমাণ না থাকে। অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট আচমকাই চলে আসলে ভাস্কর জিজ্ঞেস করে, এই ফ্ল্যাটের মালিক থামার কোথায়? প্রেসিডেন্ট জানায় দুইটা ফ্ল্যাটই থামার নামে ছিল, 15 বছর আগেই কিনেছিল। তখন এখানে 3 জন থাকতো, মা, বোন আর রুদ্রমণি। 2 বছর আগে মা মারা যাওয়ার পর থেকে রুদ্রমণি একাই থাকে। থামা এখন মুম্বাইতে থাকে, বছরে 1 কি 2 বার আসে। আমার মেয়ের বিয়েতেও এসেছিল, সেখানে হয়তো ছবি থাকতে পারে বলেই সেই ছবি আনতে যায়। ভাস্কর অদ্ভুত দেখতে একটা তালাবদ্ধ রুম দেখে দরজা ভেঙে ভিতরে গেলেই দেখে সেখানেও একই রকমের মুখোশ আর শিবের মূর্তি রাখা। পাশের এক টেবিলে সিআই এর মেয়ে মোহিনীর ছবি। তাহলে কি মোহিনী এদের 18তম টার্গেট? দেওয়ালে 4টা 18 লেখা। লক্ষ্মী বলে এর মানে হলো শুভ নম্বর। সংস্কৃততে 18কে 9 বলা হয়। 4টা 9 মানে 9 মাসের 9 তারিখে 9 দিন 9টার সময়। তার মানে আজকের তারিখ 9 সেপ্টেম্বর 2008 9টার সময় মোহিনীকে মারবে। ভাস্কর প্রকাশকে বলে, দ্রুত সিআই কে খবর দাও। প্রেসিডেন্ট থামার ছবি নিয়ে এসে দেখালে এদের আর বুঝতে বাকি থাকে না এটা তো সেই গ্যারেজের লোকটা। সেদিন রাতেও এই লোকের গ্যারেজ পর্যন্ত গেলে তারা জুতায় কাদা দেখেছিল। থামা তখন গ্যারেজের এক কোনায় বসে মেয়ে হারানোর শোকে কান্না করছিল। বাইরে লক্ষ্মী এসে গুর্খাকে বলে, তোমার স্ত্রী তো অনেক আগেই মারা গেছে। থামা সেটা শুনতে পেয়ে হাতুড়ি দিয়ে গুর্খাকে জোরে একটা বাড়ি মারে। এরপর লক্ষ্মীকেও অজ্ঞান করে ট্রাঙ্ক নিয়ে রওনা হয়। সন্ধ্যার দিকে ভাস্কররা সেখানে পৌঁছালে দেখে গুর্খার লাশ পড়ে আছে আর ভেতরে কিছুই নেই। ভাস্কর কিছু একটা ভেবে বলে, থামা নিশ্চয়ই মোহিনীকে মারতে গেছে, কিন্তু ভাস্কর এটা জানেও না যে থামা লক্ষ্মীকেই বন্দি করে ফেলেছে। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখে থামা এক পায়ের উপর পাথরের উপরে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে তপস্যা করছে। ইন্সপেক্টর গিয়ে বন্দুক তাক করলে থামা কৌশলে বন্দুক নিয়ে তার হাতে গুলি করে বাকি অফিসারদেরকেও মেরে ফেলে। ভাস্কর পাটকেল ছুটতেই বন্দুকটা ফেলে দেয়, কিন্তু তামা ভাস্কর আর প্রকাশকে মেরে দুর্বল করে ফেলে। ভাস্কর রেগে বলে, 14 বছর ধরে তোমাকে খুঁজছি, তোমার জন্য আমার ভাই মারা গেছে। থামা শয়তানের মতো জোরে জোরে হাসতে থাকে। গল্প চলে আসে 14 বছর আগে। থামা যখন একজন থার্ড জেন্ডারকে নিয়ে যাচ্ছিল, মাঝপথে তাকে এক মুসলমান পুলিশ আটকে গাড়ি ঠিক করতে বলে, আর এটাই ছিল ভাস্করের বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের বাবা। তখনই সেই অফিসারের নজর পড়ে বোরখা পরা থার্ড জেন্ডারের উপরে। গলায় শিবের মূর্তি দেখে তার সন্দেহ হয় যে মুসলমান মেয়ের গলায় এমন লকেট কেন থাকবে। তাই গ্যারেজে গিয়ে চুপচাপ সার্চ করতে করতে একটা সুড়ঙ্গ পেয়ে যায়। নিচে গিয়ে দেখে সেখানে বেশ কিছু
কিছু কালো জাদুর সামগ্রী আর অনেকগুলো শিবের মূর্তি। অফিসার সেগুলো নিয়ে চলে গেলে থামা এই সত্য ধামাচাপা দিতে সেই অফিসারের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলে, সাথে তার পুরো পরিবারকেও শেষ করে দেয়। আর এটাই ছিল ভাস্করের ভাইয়ের গার্লফ্রেন্ডের বাড়ি। ভাস্করের ভাই সেই সময় ওই বাড়িতে গেলে লাশ দেখে আর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। থামা হাসতে হাসতে বলে, তোর ভাই নিজে থেকে এসবের মধ্যে জড়িয়েছে, এতে আমার কি দোষ? আর এরপর ভাস্কর থামাকে ধরার জন্য ডিটেকটিভ হয়েছে। কথার মাঝে লক্ষ্মীর বাইকের চাবি দেখালে ভাস্কর বুঝতে পারে এই শয়তান থামা লক্ষ্মীকে কিডন্যাপ করেছে। থামা শয়তানের মতো হাসতে হাসতে বলে, লক্ষ্মীকে আমার ভাইকে দিয়ে এসেছি, সে তার এত বছরের তপস্যা আজ পূরণ করবে। ভাস্কর কেন, নারায়ণ নিজে আসলেও আজ কেউ তার ভাইকে আটকাতে পারবে না। আর এরপর থামা অমর হয়ে যাবে বলে খুশিতে পেছনে সরতে সরতে গাছের সাথে লেগে থাকা সরু কাঠের গুড়ি থামার গলায় ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। ভাস্কর খেয়াল করে থামার ডান কাঁধে একটা কালো দাগ। ভাস্করের মনে পড়ে এমন দাগ সে সিআই এর বাসায়ও দেখেছিল। তাহলে কি আসল সাইকোপ্যাথ কিলার ওই সিআই নিজেই? ভাস্কর এবার সিআই এর বাসায় আসে লক্ষ্য করে এক রুমে বেশ কিছু পূজার সামগ্রী, কিছু শাস্ত্র আর তাতে কিছু মন্ত্র লেখা। সেখানে লেখা, বিষ্ণু সেদিন মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরকে ধোঁকা দেয়, তাই অসুরের দেবতা শুক্রাচার্য ভস্মাসুরের অমর মাথা পুনরায় ফিরিয়ে আনতে 18টা বেরিয়ে স্থাপন করে। ভস্মাসুর যেন প্রতিশোধ নেওয়ার জন্য বিশেষ রূপে 18 বার পুনর্জন্ম নেয়, তাই 18 বছর ধরে পূজা করে যায়। যারা বিষ্ণু গোত্রে মানে বিষ্ণুর জন্ম মাসে জন্ম নেয় এবং থার্ড জেন্ডার হয় তাদেরকে বলি হিসাবে অর্পণ করা হবে। এভাবে 17টা মানুষের পেটে 1 ইঞ্চির শিব মূর্তি মানে ওই বিশেষ লকেট দিয়ে গলা কেটে সেটা যজ্ঞকুণ্ডে দিতে হবে। এরপর ওই শরীরকে পিপল গাছের সাথে পূর্ব দিকে মুখ করে রেখে পেটের উপরে কাঠের ভস্মাসুরের মাথা রাখতে হয়। তারপর সূর্য থেকে নির্গত হওয়ার রোশনি শিব মূর্তিতে পড়তেই সেটা প্রতিফলিত হবে। এভাবে 17 জনকে বলি দেওয়ার পর 18 নম্বর বলিকে জ্যান্ত পুড়িয়ে ফেলতে হবে। এরপর তার অস্থি মানে হাড় পোড়া ছাই বাকি 17 জনের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর সেই ছাই দিয়ে 9 মাসের এক শিশুর অবয়ব বানিয়ে শক্তিশালী 18টা আলোক চক্র দিয়ে ঘিরে দিতে হবে, যেন ভস্মাসুর আবারও জীবন ফিরে পায়। কিন্তু দেবতাদের বারবার বাধা দেওয়ার কারণে অসুর এই কাজ সম্পূর্ণ করতে পারছে না। তবে ভস্মাসুরকে ফেরাতে তার অনুসারীরা নিজের বলি দিতেও পিছু পা হবে না, তাই নাটরাজ, রুদ্রমণি আর থামা নিজেদেরকেই বলি দিয়ে দিয়েছে। ভাস্কর ভালো করে এই অসুর পরিবারের সকলের ছবির ফ্রেমটা দেখে বেরিয়ে পড়ে। ছবিতে উপস্থিত সবাই এই অসুর পরিবারেরই সদস্য। এদিকে সিআই 18 নম্বর বলির জন্য অদ্ভুত পোশাক পরে রেডি হয়ে পাগলের মতো হাসতে হাসতে নাচতে থাকে। ছবিতে শুকুরা হালদির ঠিকানা পেয়ে ভাস্কর সেখানেই আসে। পথে এক যাত্রাপালায় নেমে একজনকে জিজ্ঞেস করে, এই যাত্রার সবাই কোথায় থাকে? লোকটা ইশারায় দেখিয়ে দিলেই ভাস্কর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। আসলে এতদিন জঙ্গলে যেখানে যেখানে লাশ রাখা হয়েছিল সেটা দিয়ে ইউ শেপ করে শিবের মূর্তির আকৃতি বানানো হয়েছিল। সিআই এ লুকানো সেই বাসায় তখন মোহিনী অজ্ঞান অবস্থায় বসে ধ্যান করছে। দীর্ঘ 18 বছরের তপস্যার আজই সবচেয়ে বড় বলিদান হবে। মানে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের নেশায় এই লোক নিজের মেয়েকে মারতেও পিছপা হবে না। সিআই ভস্মাসুরের সাজে এসে নাচের মাধ্যমে পাগলের মতো পূজা করতে থাকে। ভাস্কর সেখানে পৌঁছাতেই সিআই কে এই রূপে দেখে হতবাক হয়ে তাকায়। দৌড়ে মোহিনীর কাছে আসতেই সে মাটিতে ঢলে পড়ে। সিআই রেগে বলে, তুমি চলে এসেছো? ভাস্কর রেগে বলে, তোমার এইসব নির্মম বলিদান বন্ধ করো। কিন্তু অসুরের ধর্মের অনুসারী সিআই এখন এতটাই শক্তিশালী যে ভাস্কর তার সামনে দুর্বল হয়ে পড়ে। সিআই খুশিতে শয়তানের মতো হাসতে হাসতে বলে, জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। ভাস্কর তো মানতে নারাজ, তাই সিআই তাকে মারতে মারতে বলে, আজকে কেউ আমাদের ভস্মাসুরের প্রতিশোধ নিতে আটকাতে পারবে না বলে ভাস্করকে এক কোনায় ছুঁড়ে ফেলে রামদা দিয়ে মোহিনীকে মারতে যায়। ভাস্কর বুদ্ধি করে দেওয়ালে পুঁতে রাখা মুখোশের আড়াল থেকে একটা অস্থি মানে কোনো একটা ভিকটিমের পোড়া ছাই পানিতে ফেলে দেয়। এতদিনের চেষ্টা এভাবে চোখের পলকে শেষ হয়ে যাওয়ায় সিআই হাহাকার করে কান্না করে নিজেকে এই যজ্ঞের জন্য অযোগ্য মনে করে মারতে গেলেই ভাস্কর তাকে আটকে বলে, এই ভুল করো না। ভস্মাসুরের পুনর্জন্ম হওয়ার বিষয়টা সম্পূর্ণ একটা কুসংস্কার। তোমার পরিবার তোমাকে এসব ভুল বুঝিয়েছে, দয়া করে এমন ভুল করবে না। সিআই ভাস্করের কথায় পাত্তা না দিয়ে তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে অগ্নিকুণ্ডে গিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেয়। কারণ তার বিশ্বাস একদিন ভস্মাসুর জীবিত হবে আর আগের থেকেও শক্তিশালী হয়ে এই দুনিয়ায় রাজত্ব করবে।
করবে। সিআই পুড়ে ছাই হয়ে গেলে ভাস্কর অন্য এক রুমে লক্ষ্মীকে খুঁজতে আসে। হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকা লক্ষ্মীর বাঁধন খুলে ডেকে তার হুঁশ ফেরায়। পরের দিন প্রকাশ খবরের কাগজে দেখে পুলিশ ডিটেকটিভ ভাস্করকে এমন ভয়ানক এক কেস সমাধানের জন্য সংবর্ধনা দিচ্ছে। এদিকে ভাস্করের বাবা টিভিতে শুনে ভাস্করের রাশির মানুষেরা খুব উন্নতি করবে, বড় বড় মানুষেরা তাকে সম্মান দিবে। তখনই প্রকাশ খবরের কাগজে এমন খবর দেখালে বাবা মা অনেক খুশি হয়ে যায়। ভাস্কর বেশ ভাব নিয়ে বের হয়ে চালের উপরে দাঁড়িয়ে বলে, আমাকে টিভিতেও দেখাবে। বাবা মুখ গোমরা করে বলে, আগে চশমাটা ভালো করে পরে আয় আর দেখ তুই চালের উপরে দাঁড়িয়ে আছিস। মানে যাই করুক না কেন বাবা মা সম্মান দিবে না। যাই হোক, বাইরে গিয়ে ঝাপসা চোখে লক্ষ্মীর সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তখনই তাকে কেউ কল দেয়, তবে অপর পাশ থেকে কোনো কথা শোনা যায় না। হঠাৎ মনে হয় কেউ যেন গুন গাচ্ছে। ভাস্কর অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি রুদ্র? রুদ্র শয়তানি এক হাসি দিয়ে বলে, খেলা তো কেবল শুরু। রুদ্র হলো অসুর পরিবারের সবচেয়ে ছোট সদস্য। সবাই মারা গেলেও সে এখনো বেঁচে আছে, আর হয়তো এখন সে তার পরিবারের মৃত্যুর বদলাও নেবে আর ভস্মাসুরের পুনর্জন্মের জন্য পুনরায় শুরু করবে সেই ভয়ঙ্কর মৃত্যুযজ্ঞ। কি মনে হয় এই খেলা কি আদৌ কোনোদিন থামবে? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।